আসসালামু আলাইকুম। সেদিন বরবাদের প্রিমিয়ার শোতে অনেক কিছু ঘটেছে, যার একটি ধারাবাহিক কন্টেন্ট আমি দিয়ে আসতেছি। তো আজকে কথা বলবো সেদিন বরবাদের প্রিমিয়ার শোতে প্রযোজক আজিম হারুনের সঙ্গে আমার কি কথা হলো। তার সঙ্গে দীর্ঘক্ষণ আমার একটা আহ, আলোচনা হয়েছে। সেই আলোচনার বিষয়বস্তু নিয়ে আজকে একটু কথা বলতে চাই। আশা করছি কন্টেন্টের শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। অনেক ইম্পর্টেন্ট কথা এই কন্টেন্টে উঠে আসতে চলেছে। আজিম হারুন সাহেবের সঙ্গে আমার পরিচয়টা কিভাবে, আসলে তার সঙ্গে আমার সরাসরি কখনো পরিচয় হয় নাই। মেহেদী হাসান হৃদয় বা অন্য কোনো মাধ্যমে যে আমাকে ডেকে নিয়ে পরিচয় করিয়ে দেয়া, সেরকম কিছু হয় নাই। জঙ্গলির প্রিমিয়ার শোতে গিয়েছিলাম, সেখানে আজিম হারুন গিয়েছিলেন, শাহরিন আক্তার সুমি গিয়েছিলেন, বরবাদের পরিচালক মেহেদী হাসান হৃদয় গিয়েছিল, ইশতিয়াক গিয়েছিল। ওনাদের ইশতিয়াক আহমেদ আর মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে তো আমার খুব ভালো সম্পর্ক আগে থেকেই, কিন্তু শাহরিন আক্তার সুমি বা আজিম হারুনের সঙ্গে আমার এর আগে কখনো পরিচয় হয় নাই। তো হুট করে দেখলাম যে সিনেমা হল থেকে বেরিয়ে একজন ব্যক্তি ওয়াশরুমে গেলেন। পেছন থেকে মনে হলো খুব পরিচিত কেউ, এবং ওয়াশরুম থেকে ফিরে এসে সে সরাসরি আমার দিকে হাসতে হাসতে এগুচ্ছে। তখন আর তাকে দূর থেকে আমি চিনতে পেরেছি তিনি বরবাদের প্রযোজক আজিম হারুন। এখন উনি কেন আমার দিকে আসছেন সে বিষয়টা আমি বুঝতে পারিনি। আমার বাপের বাগে খাইছে, আমার চাচারে খাইছে, দুলাভাইরে খাইছে। যে মধুতে জীবন বাজি থাকে সে মধুতে স্বাদ বা দাম নয়, বিশুদ্ধতা জরুরি। সুন্দরবনের খাঁটি মধু শুধু একটি পানীয় নয়, একটি জীবনযুদ্ধের ফসল। 2017 সাল থেকে সোনার বাংলা পরিবার সুন্দরবন কেন্দ্রিক শ্যামনগর তথা সাতক্ষীরার এক বিশ্বস্ত ব্যবসায়িক ও সেবাদান প্রতিষ্ঠান, যা এই দীর্ঘ সময় ধরে এই অঞ্চল সহ দেশি বিদেশি পর্যটকদের অত্যন্ত আন্তরিকতায় কোয়ালিটি বিজনেস ও কোয়ালিটি সার্ভিস প্রদান করছে। প্রশাসনের মাধ্যমে আমার একটা দাবি থাকবে, সুন্দরবনের মধু বিক্রি করতে হলে তাকে আসলে নির্দিষ্ট কিছু প্রক্রিয়া বা একটা নিবন্ধনের ব্যবস্থা করতে হবে। কিন্তু যে ব্যক্তি সুন্দরবনের মধু খাবে, সুন্দরবন মধু মনে করে, সে যেন প্রকৃতভাবে সুন্দরবনের মধুটাই খায়। উপকূলীয় পরিবেশ গবেষণা উন্নয়ন সংস্থা এবং সোনার বাংলা পরিবারের যৌথ উদ্যোগে শ্যামনগর উপকূলীয় এলাকার প্রকৃত মওয়ালদের কাছ থেকে আমরা সংগ্রহ করি সুন্দরবনের খলিশা এবং গরান ফুলের মধু। এটি সম্পূর্ণ প্রাকৃতিক, ঔষধি গুণ সম্পন্ন এবং স্বাস্থ্যসম্মতভাবে ফিল্টার করা। আমরা কোনো ভেজাল বা প্রসেসিং এর নামে মধুর গুণাগুণ নষ্ট করি না। প্রকৃত সুন্দরবনের মধুর বৈশিষ্ট্য জানুন, সত্যিকারের খাঁটি মধুর স্বাদ নিন। সুন্দর মোড়কে বাড়তি খরচ না করে কিছুটা দায়বদ্ধতা মিটানোর সূক্ষ্ম প্রয়াসে একটু সাদামাটা পরিবেশনে মধু বিক্রির মাধ্যমে আমরা বাঘ বিধবা এবং মোয়াল পরিবারগুলোর আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখছি। আমি ইউনুস গাজী, 20 বছর যাবৎ এই সুন্দরবনে আমরা এই মধু কাটি। সুন্দরবনের খাঁটি মধু পেতে হলে সোনার বাংলা পরিবার থেকে সংগ্রহ করবেন, ইনশাল্লাহ এরকম চাপা মধু পাবেন। আপনার আন্তরিক সচেতনতা এবং ভালোবাসা এই মোয়ালদের জীবন বদলে দিতে পারে। সুন্দরবনের খাঁটি মধুর বৈশিষ্ট্য জানতে অথবা অর্ডার করতে অর্ডার বাটনে ক্লিক করুন। সালাম দাও আল্লাহর রাসূলের পায়, মৌকাটা বুগুই। তো যখন আমার সামনে এসে আমার দিকে হাত বাড়িয়ে দিয়ে বললেন যে আই ওয়াচ ইউর ভিডিওস রেগুলারলি, তখন আমার মনে হলো যে ইয়েস, সে আমার কন্টেন্ট দেখে, দ্যাটস ওয়াই সে আমাকে চিনেছে। বাট মজার বিষয়টা হচ্ছে গিয়ে যে আমি আমার এই হ্যাটটা ওদিন পরে যাই নাই, আমার দাড়িটা ওদিন ক্লিন শেভ ছিল। তারপরেও হি রিকগনাইজড মি, দ্যাট সারপ্রাইজড মি অলসো। এরপরেও সে আমাকে চিনতে পেরেছে, এটা আমাকে খুব সারপ্রাইজ করেছে। এবং ওই দিনই তার সঙ্গে আমার অনেকক্ষণ কথা হলো, ফোন নাম্বার আদান প্রদান হলো, এবং তাকে অনেক কংগ্রাচুলেট করলাম যে এত বড় বাজেটের সিনেমা উনি বানিয়েছেন, এবং তিনি জানালেন সামনে আরো বড় বড় পরিকল্পনা আছে। এইটুকুনি ম্যাক্সিমাম মানে কথা হয়েছে। তারপরে অন্য প্রসঙ্গে কথা হয়েছে ওই সময়টাতে। ওই দিন আর বিস্তারিত কথা তার সঙ্গে আমার হয় নাই। সেকেন্ড দিন বরবাদের প্রিমিয়ার শোতে হঠাৎ করে আমার হোয়াটসঅ্যাপে দেখি যে আজিম হারুন সাহেবের একটা ইনভাইটেশন কার্ড বরবাদের প্রিমিয়ার শোতে যাবার জন্য।
তা আমি আমি এক্সপেক্ট করছিলাম এই ইনভাইটেশন কার্ডটা আমাকে মেহেদী হাসান হৃদয় দিবে। তো যাই হোক, তাদের মধ্যে হয়তো কোনো আলোচনা হয়েছে কে কাকে ইনভাইটেশন কার্ড দিবে, কার কোন 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 জায়গা কে কে দেখবে, হয়তো সেই জায়গা থেকে প্রডিউসার নিজেই আমাকে ইনভাইটেশন কার্ডটা পাঠাইছে। সো আমি চলে গেলাম বরবাদের প্রিমিয়ার শোতে, গিয়ে তার সঙ্গে সেই মিষ্টি হাসি, তার দূর থেকে তাকে মানে যে কেউ যে কোনো প্রোগ্রামে যে কোনো 1000 লোকও যদি থাকে, দূর থেকে আজিম হারুন সাহেবকে কিন্তু আইডেন্টিফাই করা যাবে। এবং তার যে চেহারা, তার যে হাইট, তার যে লুক, তার যে স্মাইল, সবকিছু মিলিয়ে তারে আমার কাছে মনে হয়েছে যে খুব সুন্দর একটা ক্যারেক্টার সে কিন্তু সিনেমায় করতে পারে। হতে পারে সেই ক্যারেক্টারটা আমাদের দেশে যেটা অনিল কাপুর করে বা চাঙ্কি পান্ডে করে, এই ভারতে যেটা চাঙ্কি পান্ডে করে, অনিল কাপুর করে, এরকম একটা ক্যারেক্টার সে কিন্তু প্লে করতে পারে। আমি জানি না তার বাংলা বলার দক্ষতা কতটুকু, সে ইংরেজিতেই বরাবর কথা বলে, তবে তার একটা বাংলা ইন্টারভিউ আমি দেখেছি, সে মোটামুটি বাংলাটা ভালোই পারে। তো আগামী ছবিতে তাকে দেখা যাবে কিনা, তার প্রয়োজনে আগামী সিনেমাতে তাকে অভিনয় করতে দেখা যাবে কিনা, এই বিষয়ে তাকে একটা প্রশ্ন করেছিলাম যে ইউ লুক সো স্মার্ট, ড্যাশিং অ্যান্ড হ্যান্ডসাম অ্যান্ড ইউ আর ভেরি মিস্টেরিয়াস ক্যারেক্টার, সো ইউ ক্যান অ্যাক্ট ইন ইউর ফিল্ম, ওয়াই ডোন্ট ইউ অ্যাক্ট। তার কাছে যখন জানতে চাইলাম, তো সে বললো যে স্মল স্মল ক্যারেক্টার সে করবে, সে ছোট ছোট ক্যারেক্টার করার তার আগ্রহ আছে। ওইদিকে আরো একটা ইনফরমেশন আমি জানতে পারলাম যে শাহরিন আক্তার সুমি প্রযোজক আজিম ভাইয়ের স্ত্রী, তিনি এর আগে কয়েকটা নাটকে অভিনয় করেছেন। অর্থাৎ শাহরিন আপার এর আগে অভিনয়ের দক্ষতা আছে। এই কাপলকে কেননা আমরা সিনেমায় দেখছি না? আমরা যদি আরশাদ আদনানের কথা চিন্তা করি, আরশাদ আদনান একজন প্রযোজক, সেও কিন্তু সিনেমায় অভিনয় করেছে। আমরা যদি খসরু ভাইয়ের কথা চিন্তা করি, প্রযোজক, সেও সিনেমায় অভিনয় করেছে। অনেক প্রযোজক কিন্তু সিনেমায় অভিনয় করেছেন, আমরা তাদের সুন্দর অভিনয় দেখেছি এবং তাদের দর্শক জনপ্রিয়তাও হয়েছে। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে আজিম হারুন ভাই এবং শাহরিন আক্তার সুমি আপা, এই দুইজন অভিনয় আসতে পারেন। এবং এই যে খুব আমি মোটামুটি বোধহয় কনফার্ম হয়ে বলতে পারি যে আগামী সিনেমায় তাদের কোনো ক্যামিও হয়তো আমরা দেখতে পারি। অসম্ভব কিছু না যে মেহেদী হাসান হৃদয়ের নেক্সট ফিল্মে তাদের একটা ক্যামিও আমরা দেখব। আচ্ছা, এবার আসি আজিম হারুন সাহেবের সঙ্গে আমার বিশেষ কি কথা হয়েছে, সেটা হচ্ছে যে আরো 3টা সিনেমা শাকিব খানকে নিয়ে তাদের পাইপলাইনে আছে এবং সেই 3টা সিনেমা অবশ্যই 16.5 কোটি টাকার উপরে হবে। বরবাদের যে বাজেট ছিল সেই বাজেটের উপর হবে, যদিও এটা ডিপেন্ড করে গল্পের উপরে, গল্প যেটা ডিমান্ড করে। তাই বলে শুধুমাত্র যে শাকিব খানকে নিয়ে সিনেমা বানাবেন আজিম হারুন সাহেবরা তা কিন্তু না, ওনারা নতুন অনেক হিরোকেও লঞ্চ করবে, কম বাজেটের সিনেমাও ওনারা বানাবেন, অনেক কিছুই আছে তাদের পাইপলাইনে। সহসা সবচেয়ে আমাকে যে বিষয়টা সবচাইতে আপ্লুত করেছে, আমাকে যে বিষয়টা সবচাইতে আনন্দ দিয়েছে, যে এত কিছুর পরেও, এত ঝামেলা, এত ঝুট ঝামেলা পোহাইতে হয়েছে, এত ষড়যন্ত্র ফেস করতে হয়েছে, এত পলিটিক্স ফেস করতে হয়েছে, তারপরেও তারা কিন্তু দমে যায় নাই। তারা কিন্তু বাংলা সিনেমায় ইনভেস্টমেন্টের উপরে তারা এখনো তাদের সেই ততটুকুই আগ্রহ এবং ইচ্ছা আছে যতটুকু শুরু থেকেই ছিল। এবং তারা আগামী কয়েকটি বছর বাংলা সিনেমার উন্নয়নে, বাংলা সিনেমাতে ইনভেস্টমেন্ট তারা করবে এবং তাদের হাত ধরে বাংলা সিনেমা একটা সুদূর প্রসারী একটা জায়গায় গিয়ে দাঁড়াবে বলে আমি বিশ্বাস করি। আমি তাকে প্রশ্ন করেছিলাম যে নতুন শিল্পী কেন আপনারা তৈরি করছেন না? সেই বিষয়ে তিনি বলেছেন যে তারা নেক্সট যে সিনেমাটা বানাবেন শাকিব খান ছাড়া ছোট বাজেটের, সেই সিনেমায় তারা নতুন শিল্পীদের নিয়েই কাজ করবেন, তারা নতুন হিরো লঞ্চ করবে, নতুন নায়িকা লঞ্চ করবে। সেটা যদি হয়, সেই ধারাবাহিকতা যদি বজায় থাকে, তাহলে আমি বিশ্বাস করি বাংলাদেশে আরো কিছু নতুন নায়ক নায়িকা তৈরি হতে চলেছে। দেখেন, বাপ্পির কথা বলেন, সাইমন সাদিকের কথা বলেন, বা শিপন মিত্রের কথা বলেন, বা যে কোনো হিরো, নীরব ইমন,
সিয়াম, যে কোনো হিরোকে নিয়ে যখন একটা সিনেমার বাজেট চিন্তা করা হয়, তখন সেই সিনেমা আগেই তারা বাজেট নির্ধারণ করে রাখে যে 1.5 কোটি থেকে 2 কোটি টাকার উপরে তারা যাবে না। কিন্তু আমার মতে একটা নতুন হিরোর সিনেমাতেই সবচেয়ে বেশি বাজেট প্রয়োজন, কারণ সেই হিরোটাকে লঞ্চ করতে হলে তার আশেপাশের যে ব্যবস্থাপনাটা, আশেপাশের যে বিষয়গুলো, সেই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। সেই বিষয়গুলোর উপর জোর দিতে হবে, বিজিএম থেকে শুরু করে লোকেশন, কস্টিউম, এডিটিং, কালার গ্রেডিং, আফটার ইফেক্ট, অ্যানিমেশন, গান, সব কিছুতে একটা আলাদা এমফাসিস করতে হবে, যেটা শাকিব খানের সিনেমার ব্যাপারে 100-এ 100 করা হয়। সেই বিষয়টা এই নতুন হিরোদেরকে লঞ্চ করার ক্ষেত্রে 100-এ 100 না হইলেও 100-এ অ্যাটলিস্ট 60% দিতে হবে। অর্থাৎ শাকিব খানকে নিয়ে যদি 16.5 কোটি টাকা দিয়ে সিনেমা বানায়, তাহলে তার 4 ভাগের 1 ভাগ বাজেট দিয়ে সিয়ামকে নিয়ে বা আরিফিন শুভকে নিয়ে বা যাকে নিয়েই করুক, নতুন যাকে নিয়েই করুক, সেই সিনেমার বাজেট হইতে হবে 3 থেকে 3.5 কোটি বা 4 কোটি টাকা। এইরকম বাজেটের যদি সিনেমাটা হয়, তাহলে সিনেমার একটা মান উন্নয়ন হবে, সিনেমার গ্রেডটা একটা মানসম্মত জায়গায় গিয়ে পৌঁছাবে। সেই জন্যে ওই সিনেমার এখন যে বিষয়টা দাঁড়িয়েছে যে সিনেমা বেসিক্যালি মানুষ সিনেপ্লেক্সে গিয়ে দেখছে। সিনেপ্লেক্সে গিয়ে যদি সিনেমা দেখে, তাহলে সিনেপ্লেক্সের স্ট্যান্ডার্ড অনুযায়ী সিনেমাটা হইতে হবে। এখন সিনেপ্লেক্সের জন্য যদি আমি ওই যে কি যেন একটা সিনেমা বানাইলো শবনম আপা, লাস্ট কি কি ভুলে গেছি ওই সিনেমাটা, 5টা নায়কটার, সেই সিনেমাটা যদি সিনেপ্লেক্সে দেন, তাহলে কি সিনেমাটার দর্শক আসবে? আসবে না। বা ধরেন ট্র্যাপ নামে একটা সিনেমা অপু বিশ্বাসের এসেছিল, সেই সিনেমাটা যদি সিনেপ্লেক্সে দেন, তাহলে কি চলবে? চলবে না। ওই সমস্ত সিনেমার বাজেটই থাকে 30 থেকে 40 লক্ষ টাকা। 30 থেকে 40 লক্ষ টাকা বাজেটের সিনেমা কখনোই সিনেপ্লেক্সের দর্শকদেরকে ফিট করতে পারে না, সিনেপ্লেক্সের দর্শকদেরকে সন্তুষ্ট করতে পারে না। এটা নায়ক নায়িকার দোষ না, এটা বাজেটের দোষ। সেই বাজেটটা ওই সিনেমায় রাখাই হয় নাই, যার কারণে ওই সিনেমাগুলো সিনেপ্লেক্স থেকে একদিনেই নেমে যায় বা প্রথম সপ্তাহে ওয়াশ আউট হয়ে যায়। এই যে প্রযোজক ইকবাল সাহেব ডেড বডি বানাইছে, এই ডেড বডি বানাইতে কয় টাকা খরচ হয়েছে? কেন তার সিনেমা 3 দিনের দিন নামাই দিছে? ডিউ টু বাজেট, ডিউ টু টেকনোলজি, ডিউ টু স্ট্যান্ডার্ড, যে ওই সিনেমা সিনেপ্লেক্সের দর্শককে ফিট করতে পারছিল না। আরো একটা মজার বিষয় আজম হারিন সাহেব জানিয়েছেন, সেটা হচ্ছে গিয়ে যে তারা সিনেপ্লেক্স নির্মাণে উদ্যোগী হচ্ছেন। অর্থাৎ আমি কিন্তু আগেই বলেছি, আগামী কুরবানির ঈদে 10 থেকে 15টা নতুন সিনেপ্লেক্সের খবর আপনারা পাবেন, ছোট ছোট সিনেপ্লেক্সের। সেইখানে প্রযোজক আজিম হারুন সাহেবরাও সিনেপ্লেক্সের উদ্যোগ নিচ্ছেন। আমার কথা হলো যে ভাই, 16.5 কোটি টাকা দিয়ে সিনেমা বানাইছেন, সেই সিনেমা থেকে যদি আরো 10 কোটি টাকা প্রফিট হয়, তাহলে আপনি 5 কোটি টাকা রেখে দেন, আর 5 কোটি টাকা দিয়ে 5টা সিনেপ্লেক্স বানান। এবং হি এগ্রিড উইথ মি যে তার নিজের যদি 5টা সিনেপ্লেক্স থাকে, তাহলে সেই সিনেপ্লেক্স থেকে তাকে কোনো শেয়ার মানি কাউকে দিতে হবে না। সেই সিনেপ্লেক্সের টিকিটের টোটাল মানিটাই সে নিজে পাবে, প্রফিটটা তার ভালো হবে। তো একজন প্রযোজকের যদি সিনেমা হল থাকে, একজন প্রযোজকের যদি সিনেপ্লেক্স থাকে, তাহলে তার ব্যবসা ভালো হবে না? সে তার নিজের সিনেমা হল থেকে তো তার প্রফিটের অনেকটা টাকা সে তুলে নিয়ে আসতে পারবে। আমি যদি একটু পাবনার ইয়ের কথা বলি, সোহানি আপার কথা বলি, যে শাকিব খানের অন্তরাত্মা সিনেমাটা প্রডিউস করেছেন যিনি, তিনি কিন্তু পাবনার রূপকথা সিনেমা হলে 4র্থ সপ্তাহ ধরে, 3 সপ্তাহ পার করে 4র্থ সপ্তাহে অন্তরাত্মা তিনি চালাচ্ছেন। অর্থাৎ এই সিনেমা হলে তার অন্তরাত্মা চলবে যতদিন পর্যন্ত তার সিনেমার বাজেটের একটা মিনিমাম টাকা সে তুলে নিয়ে আসতে না পারে। তার নিজের সিনেমা হল বলে সে সিনেমাটা চালাচ্ছে, হয়তো সব খরচ বাদ দিয়ে 5-10 হাজার করে উঠতেছে, উঠুক না, এটাই বা কম কিসে। এই যে লাস্ট উইকে বরবাদের কিন্তু এখন অনেকটা ড্রপ করেছে, বরবাদের টিকেটের চাহিদা বা বরবাদ দেখার দর্শকের চাহিদা অনেকটা ড্রপ করেছে, যেহেতু ওয়ার্কিং ডে আনুষঙ্গিক অনেকে দেখে ফেলছে সবকিছু মিলিয়ে। এখন তারা ঝুঁকবে, আচ্ছা অন্তরাত্মাটা দেখি না, শাকিব খানেরই তো সিনেমা, দেখি না কোথায় কতটুকু কিভাবে কি হয়েছে না হয়েছে। তো পাবনার
রূপকথায় এই সুহানিয়া ম্যাডামের যে সিনেমা হলটা, সম্ভবত আমি শিওর এটা তারই সিনেমা হল, সেখানে অন্তরাত্মা এখনো 4র্থ সপ্তাহে চলছে এবং আমি শিওর কোরবানির ঈদের আগ পর্যন্ত সেখানে অন্তরাত্মাই চলবে। তো এইভাবে বরবাদের প্রয়োজক আজিম হারুন যদি নিজের 4-5টা সিনেপ্লেক্স তার নিজের থাকে, তাহলে সে তার সিনেপ্লেক্সে তার সিনেমা সারা মাস ব্যাপী চালালে তার তো লস নাই, বরঞ্চ প্রফিটই হবে। তো এইভাবে আমার মনে হয় এই কোরবানির ঈদে 15-16টা সিনেপ্লেক্স আসবে এবং আগামী রোজার ঈদের মধ্যে 50+ সিনেপ্লেক্স বাংলাদেশে আপনারা দেখতে পারবেন বলে আমি ধারণা করছি। এই বিষয়ে দর্শক আপনারা কি ভাবছেন একটু কমেন্ট করে জানাবেন।